নমস্কার, মাইন্ড হান্ট বেঙ্গলি থিঙ্কার্স এর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি শাবি। আমাদের আজকের অতিথি ডক্টর সৌরভ পাল, যিনি কাজ করছেন এস্চুয়ারিয়ান অ্যান্ড কোস্টাল এরিয়ার ওপর। আমরা সবাই জানি যে সারা পৃথিবীতে জীববৈচিত্র্য ক্রমশ হ্রাস পাচ্ছে এবং তটভূমি খাড়ি অঞ্চলের জনজাতি বিপন্ন হচ্ছেন এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য হ্রাস পাচ্ছে। দ্রুত গতিতে ক্ষয় পাচ্ছে বিভিন্ন জীববৈচিত্র্য। এসব নিয়েই কাজ করে চলেছেন সৌরভ। আজকে পরিবেশ বিষয়ে অনেক অজানা তথ্য আমরা জেনে নেব ওনার থেকে, এবং একই সাথে উনি যে ইনস্টিটিউট তৈরি করেছেন সেখানে ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য নানা রকম কোর্সেস সেখানে চলছে। সাধারণ মানুষও যুক্ত হতে পারেন, জানতে পারেন তাদের রিসার্চের বিষয়। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ছড়িয়ে দিন বন্ধু বান্ধবদের মধ্যে। বিজ্ঞান ভাস ছড়িয়ে থাকুক আমার আপনার সবার জীবনে। নমস্কার। নমস্কার, মাইন্ড হান্ট বেঙ্গলি থিঙ্কার্সে আমরা আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি ডক্টর সৌরভ পালকে। সৌরভ হাওড়ার ভূমিপুত্র এবং বর্তমানে এস্চুয়ারিয়ান কোস্টাল সায়েন্সেস এই নিয়েও কাজ করছে। আজকে ওর সঙ্গে আমরা জেনে নেব ওর অর্গানাইজেশন ঠিক কিভাবে পরিবেশের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করছে এবং সেই সঙ্গে সুন্দরবন সম্বন্ধে অনেক অজানা তথ্য আমাদের সামনে উঠে আসবে। নমস্কার সৌরভ, আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রথমেই তোমার একাডেমিক জার্নি বা তোমার শিক্ষাগত গতিপথ নিয়ে একটু কথাবার্তা আমরা বলবো, তারপরে শুনবো যে কিভাবে এই ইনস্টিটিউট তৈরি হলো। শিক্ষাগত দিক থেকে যেমন আপনি বললেন যে আমি হাওড়ারই ভূমিপুত্র, তো আমি হাওড়াতেই স্কুলিং করেছি, হাওড়া জেলা স্কুলে। হাওড়া জেলা স্কুলে স্কুলিং করার পরে অবশ্যই আমার ইচ্ছা ছিল যে ন্যাচারাল সায়েন্স পড়ার, তো সেই জন্য আমি জুওলজি নিয়ে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছি। কিন্তু জুওলজিস্ট হওয়ার জন্য নয়, কারণ প্রথম থেকেই আমার খুব ইচ্ছে ছিল যে নেচারকে জানবো। তো এনভায়রনমেন্ট পার্টটা আমার খুব ভালো লাগতো। সেই জন্য তৎকালীন দিনে আন্ডার গ্র্যাজুয়েট এনভায়রনমেন্টে পড়া যেত না, তাই পরবর্তীকালে আমি মাস্টার ডিগ্রিতে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট পড়েছি। এই কোর্সটা খুব অল্প দিনের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছিল। তারপর আমি চলে গেছি নিউজিল্যান্ডে। আবারও তার কারণ হচ্ছে যে একটা এনভায়রনমেন্টের টান, একদম অলমোস্ট আনডিস্টার্ব এনভায়রনমেন্টের জায়গা, সেখানে আমি আমার পিএইচডি করেছি। এরপরে আমার সবসময় ইচ্ছা ছিল যে নিজেকে এক্সপ্লোর করা এবং এমন জায়গাগুলোতে এক্সপ্লোর করা যেখানে চট করে বাঙালিদের পা পড়ে না। তার মধ্যে অন্যতম হচ্ছে আফ্রিকা, চাঁদের পাহাড়ের শঙ্কর বলতে পারেন। আমার একটা এক্সপ্লোরার এখনো বেঁচে আছে, তো সেই জন্য একটা আমার কাছে ফ্রান্সের অফার ছিল পোস্টডকের, সেটাকে আমি ডিনাই করে চলে যাই হচ্ছে সাউথ আফ্রিকা। সেখানে আমি পোস্টডক করি, আমার প্রথম পোস্টডক। এবং একটা সময় পরে আমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আরো একটু এক্সপ্লোর করা দরকার। বাঙালিদের খুব একটা পা তোমার হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশেও পড়ে না। সেই জন্য যাই হচ্ছে উরুগুয়ে, সেখানে আমি আমার দ্বিতীয় পোস্টডক শুরু করি। এই দ্বিতীয় পোস্টডক করার সময় আমার কাছে ডিএসটি ইন্সপায়ার ফ্যাকাল্টির অপরচুনিটি আসে এবং আমার শিক্ষাগত যে বিদেশের জার্নি সবসময় আমাকে মনে করাতো এবং আমি নিজেও খুব ডিটারমাইন্ড ছিলাম যে আমি লং টার্ম কখনোই বিদেশে থাকবো না। তো অ্যাজ সুন অ্যাজ আমার মনে হয়েছে যে আমার যেগুলো দেখা দরকার, শেখা দরকার, আমার সেগুলো মোটামুটি হয়েছে, আমি তৎক্ষণাৎ ভারতবর্ষে ফিরে এসেছি এবং ভারতবর্ষে তারপরে কাজ করা চালু ইন্ডিপেন্ডেন্ট ফ্যাকাল্টি মেম্বার হিসাবে ডিএসটি ইন্সপায়ার প্ল্যাটফর্ম আমি পেয়েছি। ক্যালকাটা ইউনিভার্সিটি জুলজি ডিপার্টমেন্টে আমি ল্যাব করেছি, কোস্টাল অ্যান্ড কোয়ান্টিটেটিভ ইকোলজি রিসার্চ ল্যাবরেটরি। সেটা তো চলেছে এইভাবেই, তোমার হচ্ছে আস্তে আস্তে চলছে আর কি। হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে গিয়ে অসংখ্য ইন্টারেস্টিং তথ্য উঠে এলো এই অল্প সময়ের মধ্যেই তোমার কথাবার্তার মধ্যে দিয়ে। তার মধ্যে একটা তো বোঝা যাচ্ছে তোমার মধ্যে একটা ভূপর্যটক সত্তা আছে, এবং সেই সঙ্গে তুমি পরিবেশ প্রেমী বরাবরই। দুটোর মেলবন্ধনে যা অসাধারণত্ব হওয়া সম্ভব ছিল, প্রায় প্রত্যেকটাই তোমার স্বপ্ন ছুতে ছুতে যাচ্ছ।
তোমার পিএইচডি গবেষণার বিষয়টা যদি একটু খুলে বলো। পিএইচডি গবেষণার বিষয়টা মানে চালু হয়েছিল আমার ফ্যান্টাসিজ থেকে। আমার ফ্যান্টাসিজ অলওয়েজ হচ্ছে এস্চুয়ারিজ, খাড়ি, বাংলায় কথা বলে খাড়ি। এবং এই খাড়িতে যেভাবে এনভায়রনমেন্টাল চেঞ্জেস গুলো আসছে, যেটা অনেকটাই ক্লাইমেট চেঞ্জ দ্বারা ড্রিভেন, তার টেম্পারেচার চেঞ্জ হয়ে যাওয়া, তার স্যালিনিটি এগুলো চেঞ্জ হয়ে যাওয়া, এবং তাতে জীব বৈচিত্র্যর কিভাবে এফেক্টেড হচ্ছে, তারই আমি লোয়ার ফুড ওয়েভের উপর কাজ চালু করি। এবং সেই কাজটাই আমি নিউজিল্যান্ডের 26খানা এস্চুয়ারিতে করেছি। এটাই আমার পিএইচডির কাজ। এবং সবচেয়ে ফানি এর মধ্যে একটা কোয়েশ্চেন ছিল, যেটা আমি যেহেতু নিজেকে অলওয়েজ ইকোলজিস্ট হিসাবেই গড়ে তুলতে চেয়েছি, আমার এটাও ফ্যান্টাসি ছিল, যেমন হচ্ছে হাতি কেন হাতি হয় আর মাছি কেন মাছি হয়। তা সেই জন্য কোনো একটা স্পিসিস কেন সাইজে বড় হয় সেটাও এক্সপ্লোর করার ইচ্ছা ছিল আর কি। এই ফ্যান্টাসি গুলোই রিসার্চের বিষয়বস্তু হিসেবে ধরা দিয়েছে, এবং পিএইচডিতে আমি এই বিষয়গুলোই এক্সপ্লোর করেছি আর কি। আমাদের এই অনুষ্ঠান জনসাধারণ, আমি চেষ্টা করছি যে সাধারণ স্তরে সবাই শুনবেন, এবং তারা সবাই সায়েন্টিস্ট নন। ঠিক আমাদের একদম প্রাঞ্জল বাংলায় বলো যে আমরা কেন নদী স্বাস্থ্য বা এস্চুয়ারি বা খাড়ির স্বাস্থ্য নিয়ে আদতেও চিন্তিত হব। ধরো আমি একটা বহুতল বাড়ির 20 তলার ওপর থাকি এবং আমার হাতের সামনে সব বিলাসবহুল ব্যবস্থা আছে। পৃথিবীর উষ্ণায়ন আমাকে কেন চিন্তিত করবে? কেন আমি ভাববো যে এগুলো আমার বেঁচে থাকার সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত? তো সাধারণ মানুষ যারা এই ব্যাপারে অবগত নন, যে 70% মানুষ পৃথিবীর 70 কিলোমিটারের মধ্যে থাকছেন কোথায়? সমুদ্র তট থেকে। আচ্ছা, তো বুঝতেই পারছেন যে সমুদ্রের ঘটনাগুলো আমরা কোনোভাবে এড়িয়ে যেতে পারবো না। কিন্তু আমরা সেটাকে কি বলবো, যে আমরা সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারি না। অনেক সময় আমরা মনে করি যে এই ঘটনাগুলো আমাদের জীবনের সাথে জড়িত নয়। আপনি বললেন কলকাতার বহুতলে আমি যদি থাকি, আমি কেন এটাকে নিয়ে ভাববো এই কারণেই যে সেই ধরনের ইকোসিস্টেম গুলো, সেই ধরনের ন্যাচারাল সার্ভিস গুলো আমাদের কিন্তু বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে। আমরা ভাবছি যে আমরা একটা কৃত্রিম ইকোসিস্টেমের মধ্যে রয়েছি, কিন্তু তা নয়। যদি আজকে সমুদ্র, খাড়ি, নদী এগুলো শুকিয়ে যায় বা এগুলোর চরিত্র চেঞ্জ হয়ে যায়, তাহলে আমার খাবারের মধ্যে টান পড়তে পারে, আমার জীবনযাত্রায় টান পড়তে পারে, আমার পকেটে টান পড়তে পারে, তার ফলে কিন্তু আমার অস্তিত্বেই টান পড়তে পারে। তো এই জন্যই কিন্তু এই ধরনের যে সাবজেক্ট বলুন বা এই ধরনের বিষয়পত্রগুলোকে নিয়ে আমাদের চিন্তা ভাবনাও করা দরকার, পড়াশোনা করাও দরকার। অসাধারণ ভাবে বললে, মানে যে কোনো স্কুলের স্টুডেন্টরাও এটা অন্তত বুঝতে পারবে। তোমার পোস্ট ডক্টরালে তুমি প্রথমে বলছো যে গিয়েছিলে উরুগুয়েতে। না, সাউথ আফ্রিকাতে। আচ্ছা, তোমার প্রথম পোস্টডকে তুমি সাউথ আফ্রিকাতে গেছো এবং পরবর্তীতে উরুগুয়েতে গেছো। সেখানেও কি এই কোস্টাল রিজিয়ন এস্চুয়ারি নিয়েই কাজ করেছো, নাকি সেখানে সামান্য হলেও তোমার বিষয় বৈচিত্র্য অন্যরকম ছিল পড়াশোনা? না, আমার বিষয় বৈচিত্র্য কোনোদিনই অন্যরকম ছিল না। আমি 2009 সাল থেকে, যে এই মাস্টার্সের সময় থেকে আজ পর্যন্ত আমি সিমিলারই কাজ করছি, এবং আমার সবসময় সাবজেক্ট হচ্ছে খাড়ি, এস্চুয়ারি। সাউথ আফ্রিকাতে থাকাকালীনও সেটা এস্চুয়ারি ছিল, এবং তার কারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ভারতবর্ষের ক্ষেত্রেও বর্তমানে প্রয়োগ হচ্ছে। সাউথ আফ্রিকাতে এই ধরনের পোস্টডক করা মানে অফার পাওয়ার প্রধান যে কারণটা ছিল যে সাউথ আফ্রিকাতে জলের সংকট এবং মিঠে জলের সংকট। এই মিঠে জলের সংকট তটের জায়গাগুলোতে একটা বড় আকার ধারণ করে। আপনারা অনেকেই শুনেছেন কেপটাউন শহরটাও তোমার হচ্ছে যে ওয়াটার জিরো হয়ে যায় আর কি। তো যার ফলে তারা সারা পৃথিবী থেকেই বেশ কিছু রিসার্চারকে ড্র করে, তাদের সরকার আর কি। সেই সময় আমি কল পাই আমার এক্সপার্টাইজের উপরে বেস করে, এবং আমরা দেখতে শুরু করি যে ফ্রেশ ওয়াটার, অর্থাৎ যেটাকে মিঠে জল বলা হচ্ছে, সেটা তটীয় যে জীব বৈচিত্র্য, সেই জীব বৈচিত্র্যের জন্য কতটা দরকার, এই ধরনের যে ইকোসিস্টেমস গুলো রয়েছে, এস্চুয়ারিজ, কোস্ট, বিচ, সেগুলোর প্রপার ফাংশনিং এর জন্য কতটা দরকার, সেদিক থেকে বলতে পারেন যে একটা নতুন ডাইমেনশন খুললো, কিন্তু প্রয়োগের জায়গাটা একই রইল। আর উরুগুয়েতে যদি বলি,
উরুগুয়েতে গিয়েও কিন্তু আমাদের যেটা আমার যেটা বিষয় ছিল সেটা আবারও খাড়ি, আবারও কোস্ট এবং আবারও জীববৈচিত্র্য এবং আটলান্টিক মহাসাগরের বিভিন্ন স্রোত কিভাবে তাদেরকে এফেক্ট করছে, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে চাচ্ছি টেম্পারেচার চেঞ্জ। কারণ ওখানে ব্রাজিলের দিক থেকে স্রোত আসে, ওখানে তোমার আর্জেন্টিনার থেকে স্রোত আছে, যে স্রোতটা এবং সেই স্রোতের ফলে টেম্পারেচারে কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, ঠিক আছে? সেই চেঞ্জগুলো জীববৈচিত্র্যকে কিভাবে এফেক্ট করছে সেটা দেখাই কাজের মধ্যে ছিল আর কি। তাই এসচিওরিজকে আমি কোনোদিন ছাড়িনি। না, তো আমরা যারা একাডেমিয়াতে আছি, তো আমাদের একটা সময়ের পর প্রত্যেকেই চেয়েছি যে একটা চাকরি নিয়ে নিজের গবেষণার রাস্তা ধরে এগিয়ে চলতে। আমি তোমার সঙ্গে কথা বলে চমৎকৃত হচ্ছি যে তোমার মধ্যেও নিশ্চয়ই এরকম একটা আশা বাসনা যাই হোক থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও তুমি সেটাকে অতিক্রম করে এবং বহু বাধা বিপত্তির সম্মুখীন হয়ে তুমি নিজের একটা অর্গানাইজেশন তৈরি করেছো। সারা পৃথিবীর মানচিত্রে সেটা অল্প অল্প করে পরিচিতি পাচ্ছে, সারা দেশের ছাত্রছাত্রীরা সেখানে আসছেন কাজ করতে। আমি নিজেও আজকে এসে তোমার অফিসে তাই দেখছি। তো সেই যাত্রাপথটা আমাদের একটু বলো, এই স্বপ্নের দিকে যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল? যাত্রাটা শুরু হয়েছিল ভারতবর্ষে পা দেওয়ার সাথে সাথে। তার কারণ হচ্ছে যে ভারতবর্ষে এই স্বপ্ন দেখেই আমি পা দিয়েছিলাম যে এস্চুয়ারাইন সায়েন্স বা এস্চুয়ারি রিলেটেড সাবজেক্টস গুলোকে কিভাবে আরো মানুষের কাছে নিয়ে আসা যায়। এবং তার জন্য আমি 2017 সাল, 18 সাল, 19 সাল বিস্তারিতভাবে ভারতবর্ষের যে তটীয় ইনস্টিটিউশনস গুলো রয়েছে সেখানে যাত্রাও করি, সেখানে কনফারেন্সে পার্টিসিপেট করি, বক্তৃতা দিই, মানুষের কি ডিমান্ড সেটাও বুঝতে পারি, পশ্চিমবঙ্গের সাপেক্ষে এই ধরনের সাবজেক্টগুলো যে মার্জিনালাইজড সেটাও বুঝতে পারি, ঠিক আছে? এবং সেই জায়গা থেকেই আমার মনের মধ্যে একটা জেদ চেপে যে এই ধরনের সাবজেক্টকে মেইন স্ট্রিমিং করার চেষ্টা অন্তত করতে হবে। কিন্তু তার জন্য প্ল্যাটফর্ম খুব কম, এক আধটা প্ল্যাটফর্ম হয়তো আছে, তাহলে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। যে প্ল্যাটফর্ম নেই তার জন্য কেঁদে তো লাভ নেই, ঠিক আছে? প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। সেখান থেকেই কিন্তু এই ইনস্টিটিউশনের জন্ম, এইভাবেই ইনস্টিটিউশন তৈরি হয়েছে। শুরুতে তোমার হাত ধরে শুরু হলো, সঙ্গে কিছু মানুষ এগিয়ে এলেন। এখন এখানে কারা মূলত রিসার্চ করছেন আর কি নিয়ে তোমরা রিসার্চ করো? আমি জানি সুন্দরবন তোমাদের কাজের অন্যতম একটা ফিল্ড ওয়ার্কের জায়গা, কেন সুন্দরবনকে বেছে নিলে? প্রাথমিকভাবে অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে ইনস্টিটিউশন তৈরি করতে হয়েছে, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে কম বয়সী মানুষদের ইনস্টিটিউশন তৈরি করার পথটা খুব একটা মসৃণ কোনোদিন হতে পারে না, হয়নি, এখানেও নয়। কিন্তু আমি বরাবরই সমাজের মানুষের সাহায্য পেয়েছি, তাদের আশীর্বাদও পেয়েছি। আমি নিজে পরিশ্রম করেছি, তারাও আমার সাথে পরিশ্রম করেছে, আমার সাথে দাঁড়িয়েছে। এইভাবেই ইনস্টিটিউশনটা তৈরি হয়েছে, এস্টুয়ারিয়ান কোস্টাল স্টাডিজ ফাউন্ডেশন। এবং আমরা আরো একটা জিনিস যেটা আমি খুব কিছুটা হলেও স্বপ্ন দেখতাম বলতে গেলে, যে এমন একটা ইনস্টিটিউশন হবে যেখানে খুবই মাল্টিডিসিপ্লিনারি চিন্তা ভাবনাকে লালন পালন করা হবে। সেটা আজকে এই যে ধরুন এস্টুয়ারিয়ান কোস্টাল স্টাডিজ ফাউন্ডেশন, সাধারণভাবে মানুষের মনে কি আসতে পারে যে এখানে এরা সমুদ্র, খাড়ি এসব নিয়ে গবেষণা করছে। কিন্তু ধরুন কোনো মানুষ, সে হয়তো এইসব নিয়ে শুধুমাত্র পেন্টিং করে, তার কি ইনস্টিটিউশনে কোনো জায়গা হতে পারে? সাধারণ যে ট্র্যাডিশনাল ইনস্টিটিউশনে তো তার কোনো জায়গা নেই, ঠিক আছে? আমরা বরাবরই এমনভাবে ইনস্টিটিউশনটাকে গড়ে তুলছি এবং তুলেছি যেখানে আর্টস, যেখানে সায়েন্স, যেখানে কমার্সের কোনো সেই অর্থে ট্র্যাডিশনাল ক্যারিয়ার নেই, ভেদাভেদটা নেই। তাই যদিও এটা নতুন ইনস্টিটিউশন, আস্তে আস্তে বেড়ে উঠছে। প্রাথমিকভাবে যেহেতু আমি এবং আমার সঙ্গী সাথী যারা ছিলেন তারা হচ্ছে ইকোলজি, বায়োডাইভার্সিটি, ট্যাক্সোনমি এইসব সাবজেক্টগুলো জানতেন, বায়োলজি রিলেটেড। কিন্তু তার পরবর্তীকালে আমরা এখানে অ্যাকোয়াকালচার জুড়েছি, তার পরবর্তীকালে আমরা এখানে জিওগ্রাফি জুড়েছি, তার পরবর্তীকালে আমরা এখানে সোশ্যাল সায়েন্স জুড়েছি, আমরা বায়োস্ট্যাটিস্টিক্স জুড়েছি। আমরা আরো চেষ্টা করছি যে বিভিন্ন জিওলজি জুড়তে, এবং বিভিন্ন আরো যে সাবজেক্টস গুলো রয়েছে, এমনকি যে ল্যাঙ্গুয়েজ ফরম্যাটও রয়েছে, ঠিক
ঠিক আছে, পলিটিক্সও তো রয়েছে, সেগুলো যাতে প্র্যাকটিস করা হয় এই ধরনের ইনস্টিটিউশনে, যেখানে কারণ যদি হায়ার রিসার্চের কথা কেউ ভাবে, কোনো প্রবলেমস, রিয়েল লাইফ প্রবলেমস এর কথা ভাবে, তখন শুধুমাত্র সায়েন্সে তার সলভ তো হয় না, সমস্ত ভাবেই তাকে অ্যানালিসিস করা উচিত। কিন্তু যে ট্র্যাডিশনাল ইনস্টিটিউশনস গুলো হয়, সেটা আইদার সায়েন্সের জন্য হচ্ছে, অথবা আর্টসের জন্য হচ্ছে, বা কমার্সের জন্য হচ্ছে, এরকম আমাদের একটা ভাবনা চিন্তা আছে। এই ইনস্টিটিউশনে সেরকম কোনো ভাবনা চিন্তা নেই। এই ইনস্টিটিউশনে হচ্ছে প্রবলেম রয়েছে, এবং প্রবলেমস এর জন্য তার সাথে বিভিন্ন রকম মাল্টিডিসিপ্লিনারি লোকজন যুক্ত আছে, সেটা স্টুডেন্টস হতে পারে, সেটা ফ্যাকাল্টি মেম্বার হতে পারে, সেটা রিসার্চার হতে পারে। এইভাবেই ইনস্টিটিউশনটা আস্তে আস্তে গড়ে উঠছে। এবার আপনার প্রশ্ন ছিল যে কারা এখানে যাতায়াত করছে। এখানে খুব ছোট স্টুডেন্টসরাও যাতায়াত করে, যেমন ধরুন সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছে, তার বাবা হয়তো হাত ধরে এনেছে, কারোর থেকে শুনেছে যে এরকম একটা ইনস্টিটিউশন আছে যে এখানে তোমার বিজ্ঞান শেখানো হয়, সেরকম যাতায়াত করছে। আবার ফ্যাকাল্টিরাও যাতায়াত করছে, তারা মানে যথেষ্ট প্রতিষ্ঠিত ডক্টরেট সায়েন্টিস্ট, পোস্ট ডক্টরাল প্রোগ্রাম এখানে চলে, ডিবিটির দ্বারা এই ইনস্টিটিউশন স্বীকৃত হয়েছে, তার উইমেন সায়েন্টিস্ট প্রোগ্রাম চলছে। অনেক মাস্টার স্টুডেন্টসরা, অনেক পিএইচডি স্টুডেন্টসরা তারা হ্যান্ডস অন ট্রেনিং নেওয়ার জন্য যাতায়াত করে। এখানে সাথে বিভিন্ন ইউনিভার্সিটি, গভর্নমেন্ট এবং প্রাইভেট, তাদের কোলাবোরেশনস আছে, সেইখানে যৌথ পিএইচডি প্রোগ্রাম হচ্ছে। তো বিভিন্ন মানুষের কর্মকাণ্ড এবং তোমার যাতায়াত ইনস্টিটিউশনে চলছে আর কি। এবার যে প্রশ্নটাই আসবো, সেটা আমি তার উত্তর কিছুটা নিজের ব্যক্তিগত উৎসাহ থেকেই জোগাড় করেছি, কিন্তু জনসাধারণের জ্ঞাতার্থেই তুমি একটু বলো। সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা পরিবেশগত দিক থেকে, সেটা একটু খুলে বলো যে ঠিক কেন আমাদের সুন্দরবনের সার্বিক স্বাস্থ্য নিয়ে আমাদের চিন্তার একটা বিষয় থাকা উচিত পশ্চিমবঙ্গবাসী হিসেবে বা বাংলাদেশবাসী হিসেবে। দেখুন, এই ইনস্টিটিউশন যখন তৈরি হয়, তার প্রায়োরিটি ইকোসিস্টেম হিসেবে সুন্দরবন থাকে অবশ্যই, কারণ এস্টুরিয়ান কোস্ট তো সবচেয়ে কাছাকাছি সুন্দরবনই আছে। যদিও ইনস্টিটিউশন সারা পৃথিবীতেই বিভিন্নভাবে কাজ করছে, তবুও সুন্দরবন আমাদের সবসময় একদম প্রাইম ফোকাসের মধ্যে। সুন্দরবনকে প্রাইম ফোকাসের মধ্যে রাখতে হবে, শুধুমাত্র এনভায়রনমেন্টের জন্য নয়। এই জায়গাটাই আমার একটু আপত্তি রয়েছে, যে ধরুন আজকে এই সংস্থার যেটা মোটো, অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি ওয়ার্ক, সুন্দরবন না থাকলে কিন্তু আপনার জীবন জীবিকা পকেটে টান করতে পারে। সুন্দরবন না থাকলে আপনার কাছে ঝড় আশ্রয় এসে পড়তে পারে, সাইক্লোন আশ্রয় পড়তে পারে। সুন্দরবন না থাকলে আপনার কিন্তু আবার ক্লাইমেটে যে কার্বন সিকুয়েস্ট্রেশন, সেই কার্বন সিকুয়েস্ট্রেশনেও সুন্দরবনের রোল রয়েছে। সুন্দরবনে বিভিন্ন ধরনের কালচার আছে, যে কালচার গুলো যদি হারিয়ে যায়, আমাদের যে ডাইভার্সিটি গুলো, সেগুলো তোমার হচ্ছে যে হারিয়ে যাবে। এথনিসিটি আছে, হ্যাঁ, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণ জেনেটিক ডাইভার্সিটি আছে, যেখানে বিভিন্ন পরিমাণ সোশ্যাল ডাইভার্সিটি আছে, যেখানে এই সমস্ত, এবং এনভায়রনমেন্টাল ডাইভার্সিটি আছে। তাহলে এই সমস্ত গুলোকেই তো কোনো না কোনো ভাবে সমাজের সাথে যুক্ত। মানে সুন্দরবন মানে আমরা বন বলতে শুধু জঙ্গল বুঝি, কিন্তু সুন্দরবন শুধুমাত্র জঙ্গল নয়, এটা মানুষ, মানে পশু পাখি, পরিবেশ, সবকিছু, ইকোনমি, সবকিছু মিলিয়ে। তো সেই জন্যই এটা খুব ফ্যাসিনেটিং, এবং এটা আমাদের রাজ্যের যে মানে স্থিতিশীল বিকাশ, সেটার সাথে অঙ্গাঙ্গিভাবে আগেও যুক্ত ছিল, এখনো যুক্ত আছে, ভবিষ্যতে থাকতে হবে। সেই দিক থেকেই এটা প্রায়োরিটি ইকোসিস্টেমে রয়েছে। ম্যানগ্রোভের স্বাস্থ্য কি বর্তমানে দুশ্চিন্তায় ফেলছে? তো আপনারা যে ফিল্ডে যাচ্ছেন, কি দেখছেন? নাকি ম্যানগ্রোভের গাছ লাগানো চলছে, সুন্দরী গাছ প্লান্টেশন চলছে? একটু যদি খুলে বলেন। ম্যানগ্রোভের স্বাস্থ্য দুশ্চিন্তায় ফেলছে না, ম্যানগ্রোভ কেটে ফেলাটা অবশ্যই দুশ্চিন্তায় ফেলছে। তোমার সঙ্গে যখন বেশ কিছু সময় আমার কথা হয়েছে, তো একটা দীর্ঘ সময় তোমরা প্রায়শই সুন্দরবনে যাচ্ছ এবং ফিল্ড ওয়ার্ক চলছে। ঠিক কি ধরনের ফিল্ড ওয়ার্ক তোমাদের চলে, এবং এত বছর ধরে যে যাচ্ছ, কোনো বদল কি খুব ভালোভাবে চোখে পড়ছে? দেখুন, বদল অবশ্যই চোখে পড়ছে। ফিল্ড ওয়ার্ক আমরা, মানে আমি ব্যক্তিগতটা বলতে পারি, কারণ হচ্ছে যে ফাউন্ডেশন থেকে বিভিন্ন ফিল্ড ওয়ার্ক চলছে, তার মধ্যে যেমন জলের চরিত্র রয়েছে, সাইক্লোনের চরিত্র রয়েছে, সেখানকার
মানে জিওমরফোলজিক্যাল কি চেঞ্জ আছে, তারপর সোশ্যাল চেঞ্জ আছে সমস্ত, কিন্তু আমার রিসার্চ তো শুধুমাত্র জলের চরিত্র নিয়ে। তাই আমি এই প্রশ্নটার উত্তর জলের চরিত্র দিয়েই বলতে পারি। জলের চরিত্রের মধ্যে যেটা সবচেয়ে বেশি চোখে পড়ছে যে আস্তে আস্তে নোনাক্তটা বেড়ে যাচ্ছে, এবং সেটা প্রাকৃতিক কারণেই বাড়ছে। এই জায়গা থেকে বেরোনোর উপায় খুব একটা নেই, যার ফলে কি হচ্ছে যে বায়োডাইভার্সিটির উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ছে, এবং সেই ইম্প্যাক্টটা হচ্ছে যে যেগুলো মানে মিঠে জলের স্পিসিস ছিল, সেই মিঠে জলের স্পিসিস গুলো ক্রমশ আস্তে আস্তে করে তাদের সংখ্যা কমে যাচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে অবলুপ্ত হয়ে যাচ্ছে। যদি আপনি পুরনো বয়স্ক মানুষদের সাথে কথা বলেন, তারা হয়তো বলবেন আপনাকে যে এই এই মিঠে জলের মাছ আর পাওয়া যায় না। সেই দিকটা একটা খুব বড় গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়, কারণ এটা সুন্দরবনের যে হেটেরোজেনেসিটি, সেটা তো নোনা জল এবং মিঠে জলের সংমিশ্রণে, এবং তার ফলে জীববৈচিত্র্যটা তোমার ধরে রাখা। কিন্তু যদি নোনা জলের ভাগটাই ক্রমশ বাড়তে থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে একটা সময় তার জীববৈচিত্র্যের মানে যে রূপরেখাটা আগের থেকে অনেক আলাদা হয়ে গেছে, এবং সেই আলাদাটা তৎকালীন ফুড ওয়েবের উপরে কি ইম্প্যাক্ট ফেলবে আমরা সেটা কিন্তু জানি না, জানার আমরা চেষ্টা করছি। এখন আমার মনে হয় যে আমি যে 5-6 বছর ধরে সুন্দরবনে কাজ করছি, সেখানে আমি যে সীমিত জ্ঞান নিয়েছি তার থেকে কোনো খুব ডেফিনেটিভ আনসার এখানে বলাটা আমার পক্ষে ধৃষ্টতা হবে। আচ্ছা, আমি তোমাদের ওয়েবসাইটে, সংস্থার ওয়েবসাইট যখন ঘাঁটতে শুরু করি, তখন তোমার সাইক্লোনের প্রজেক্ট ইউনেস্কো থেকে স্বীকৃতি পায়, সেই ব্যাপারটা একটু বলো। এটা তো আমাদের সবাইকে খুব গর্বিত করেছে, এবং ভারতবর্ষে একমাত্র প্রজেক্ট যেটা স্বীকৃতি পেয়েছে, এই ব্যাপারটা একটু বলো আমাদের। এটা মানে সাধারণের জ্ঞাতার্থেই বলি আমি যে 2021 সাল থেকে 2030 সালে এই যে দশকটা, এটা রাষ্ট্রসংঘের সমুদ্রের দশক হিসাবে চলছে। এবং সেই সময় অর্থাৎ 2021 সালের সময় প্রথম দিকে মানে ইউনেস্কো থেকে সারা পৃথিবীর বিজ্ঞানীদের বলা হয়, যারা ওশান সায়েন্স রিলেটেড আর কি, যে তারা সমুদ্রের ওপরে কি কাজ করছে এরকম, বা কি করতে চায়, কি তাদের ভাবনা চিন্তা, এরকম লিখে যদি তারা কোনো কন্ট্রিবিউশন পাঠায়, সেটা তারা ইভ্যালুয়েট করে দেখবে এবং সেটাকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে তাদের কাজকে এবং তাদের ভাবনা চিন্তাকে। তো সেই সময় হয়তো বহু মানুষই মানে বিজ্ঞানী পার্টিসিপেট করেছেন সারা পৃথিবী থেকে, আমিও পার্টিসিপেট করেছি ভারতবর্ষ থেকে, এই আমাদের এসচিওএন এন্ড কোস্টাল স্টাডিজ ফাউন্ডেশন থেকেই পার্টিসিপেট করেছি। এবং বছর খানেক, প্রায় বছর দেড়েক বাদে আমার কাছে একটা চিঠি আসে ইউনেস্কো থেকে, যে আপনার প্রজেক্ট সাইক্লোনের ওপরে, যেটা গ্যাঞ্জেটিক ফুড ওয়েবে বারবার সাইক্লোনের কি ইম্প্যাক্ট, সেটা আপনি যে ভাবনা চিন্তাটা লিখেছিলেন সেটা এন্ডোর্সড হয়েছে, এবং এটা ইউনেস্কো স্বীকৃত প্রজেক্ট হিসাবেই থাকবে। আমি খুবই আনন্দিত হই। পরবর্তীকালে এটাকে হয়তো মেইন স্ট্রিম মিডিয়াতে হাইলাইটও হয়েছে কিছুটা। ভালো লাগা আছে। তবে একটা জিনিস সেটা আরো কাজ করতে প্রেরণা দেয়, যে এই সাইক্লোনে কাজ করতে গিয়ে দেখেছি কাদের সাথে আমি কাজ করব, সেই মানুষই কোথায় তৈরি করা, মানে অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি সায়েন্সের। সেক্ষেত্রে এই ইনস্টিটিউশনের, আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে ছোট ছোট ছেলে মেয়েরা যদি যোগাযোগ করে তারা কিভাবে তোমার যোগাযোগ করবে, তারা আপনার মতো ওয়েবসাইটেই ভিজিট করতে পারে, www.ecsfindia.org, এটা আমাদের ওয়েবসাইট, অথবা ইমেল লিখতে পারে estuarycoast@gmail.com, অথবা ফোন করতে পারে 9830622766 এই নাম্বারে। আমরা ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন যে খাড়ির কাজ, তটের কাজ, সমুদ্রের কাজ, সেগুলো কত মাল্টিডিসিপ্লিনারি অ্যাঙ্গেলে সেগুলো করা যেতে পারে, সেগুলোকে নিয়ে আমরা কাউন্সিলিং করি, আমরা তাদেরকে হাতে কলমে করে শেখাই, তাদেরকে বিভিন্ন জায়গায় ফিল্ড ওয়ার্কে নিয়ে যাই, এবং সবচেয়ে বেশি এটা চেষ্টা করি যে বিভিন্ন তাদের ইন্টারেস্টে বিল্ড করা, যাতে এই ধরনের সাবজেক্টগুলো যেটা মেইন স্ট্রিম নয় তার মধ্যে যাতে সেটা মেইন স্ট্রিমিং করা যায়, সেটাই হচ্ছে তোমার প্রচেষ্টা। এবং বহু ছাত্রছাত্রী এগিয়ে আসছেন, তারাও তোমার হচ্ছে যে জানতে আগ্রহী, শুনতে আগ্রহী। আমিও বর্তমান যেসব ছাত্রছাত্রীদের দেখছি, তাদের মধ্যে একাংশ স্কুল ছাত্রছাত্রী অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে এই প্রান্তিক বিষয়গুলো নিয়ে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে, এবং তারা পরিবেশ বিজ্ঞান এইগুলো
বিভিন্ন ক্ষেত্রেই আর কি পরিবেশ দূষণ এই নিয়ে অনেক রকমের চিন্তা ভাবনা করছে। তো এটা তাদের পক্ষেও জেনে ভালো লাগবে যে তোমার ইনস্টিটিউট সবসময় দরজা খোলা রেখেছে নতুন ছাত্রছাত্রী আগ্রহী যারা তাদের কিছু হাতে কলমে শেখানোর জন্য। আর তোমার ইনস্টিটিউটের সমস্ত লিংক দেয়া থাকছে, ওয়েবসাইটের অ্যাড্রেস, ইমেল আইডি সমস্ত দেয়া থাকছে আমাদের ইউটিউব ডেসক্রিপশনে। যার ইচ্ছে হবে সে এসে যোগাযোগ করতেই পারে। আর এতটা সময় তোমার ব্যস্ততা, আমি অনেকক্ষণ ধরেই দেখছি যে তুমি কিভাবে দৌড়াদৌড়ি করে ছাত্রছাত্রীদের গাইডও করছো এখানে। তো আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তোমার কাজ চলতে থাকুক এবং ভবিষ্যতে আবার যোগাযোগ হবে। নমস্কার। নমস্কার।